হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল ডে কারেন্ট অ্যাফেয়ার্সের 61 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমরা আজকে এই ক্লাসে 4ই ডিসেম্বর 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আমাদের এই চ্যানেলে ক্লাসটি যদি ফলো করো তাহলে আগত পরীক্ষায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ভয় থাকবে না, কারণ আমাদের এই ক্লাসটি থেকেই তোমরা পেতে চলেছো কারেন্ট অ্যাফেয়ার্স কমন। তাই আজকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। চলো আর কথা না বলে আজকে দেখে নিই প্রথম ক্লাসটি। ক্লাসে শুরু করার আগে প্রথমেই বলে রাখি, ক্লাসটি সকলে কেমন লাগছে সেটি ক্লাস শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি হলো, ভারতের কোন শহর 20তম এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজন করেছে? অপশন এ পাটনা, অপশন বি নয়াদিল্লি, অপশন সি হলো রাঁচি, অপশন ডি হলো পুনে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নয়াদিল্লি। ভারতের নয়াদিল্লি 20তম এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজন করেছে। এবার আমরা এই এশিয়ান মহিলা হ্যান্ডবিল চ্যাম্পিয়নশিপ সম্বন্ধে কিছু তথ্য অ্যাডিশন ইনফরমেশন দেখে নেব। 20তম এশিয়ান মহিলা হ্যান্ডবিল চ্যাম্পিয়নশিপ 2024 নতুন দিল্লিতে 3রা ডিসেম্বর 2024 চালু হয়েছে। এই প্রথম ভারত এশিয়ান মহিলা হ্যান্ডবিল চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। চ্যাম্পিয়নশিপের 20তম সংস্করণ কাজাকিস্তানের আলমাতিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরে তা ভারতে স্থানান্তরিত করা হয়েছে। এই সম্পর্কিত আরও কিছু তথ্য আমরা দেখে নেব। দেখো এরপরে এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ এশিয়ার শীর্ষ 8টি দল অংশগ্রহণ করে। এই চ্যাম্পিয়নশিপটি প্রতি 2 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। দক্ষিণ কোরিয়া চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল, কারণ এই দক্ষিণ কোরিয়া 16বার এই মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটি জিতেছে। এটি এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন দ্বারা পরিচালিত বা সংগঠিত হয়ে থাকে। যেহেতু এখানে এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে এই সম্পর্কিত কিছু জিকে দেখে নেব। এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন হলো এশিয়ার হ্যান্ডবল খেলার নিয়ন্ত্রক সংস্থা একটি। এটি 26শে আগস্ট 1974 সালে গঠিত হয়েছিল, যার সদস্য দেশ রয়েছে 40টি এবং সদর দপ্তর কোথায় রয়েছে? দক্ষিণ সুরা, কুয়েত, অর্থাৎ কুয়েতের দক্ষিণ সুরাতে রয়েছে এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন সদর দপ্তর। এবার দেখুন আজকে 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যকে ইউনেস্কো হেরিটেজ পর্যটনের জন্য সেরা গন্তব্য হিসাবে ঘোষণা করা হয়েছে? অপশন এ রাজস্থান, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি হলো পশ্চিমবঙ্গ, অপশন ডি হলো কর্ণাটক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে ইউনেস্কো হেরিটেজ পর্যটনের জন্য সেরা গন্তব্য হিসাবে ঘোষণা করা হয়েছে। এবার দেখো কিছু তথ্য এই সম্পর্কিত। ইউনেস্কো পশ্চিমবঙ্গকে হেরিটেজ পর্যটনের জন্য সেরা গন্তব্য হিসাবে ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের ধর্মীয় ঐতিহ্য এবং চা বাগানের অর্থাৎ পর্যটনের যথেষ্ট অগ্রগতি হয়েছে। বাংলায় দক্ষিণেশ্বর মন্দির এবং কালীঘাট মন্দিরকে ধর্মীয় পর্যটন হিসেবে গড়ে তোলা হচ্ছে। এবার আমরা আরও কিছু তথ্য দেখে নেব এই সম্পর্কিত। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা দেশের শীর্ষ তীর্থস্থানগুলির মধ্যে একটি। পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির মধ্যে কতগুলি আমরা দেখে নিই। শান্তিনিকেতন, যেটি 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। এছাড়াও দার্জিলিং হিমালয় রেলওয়ে 1999 সালে। এছাড়াও রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান, যেটি 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। এবার আমরা দেখে নেব ইউনেস্কো সম্পর্কিত কিছু স্ট্যাটিক জিকে। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল 16ই নভেম্বর 1945 সালে, যার সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে এবং এর মহাপরিচালক অর্থাৎ ডাইরেক্টর জেনারেল রয়েছে অড্রে আজৌলে। বর্তমানে সদস্য দেশ হলো ইউনেস্কোর 193টি এবং 11টি সহযোগী সদস্য দেশ রয়েছে ইউনেস্কোর। এবার আমরা দেখে নেব আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, রায়তু ভরসা স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন এ রাজস্থান, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি কর্ণাটক, অপশন ডি হলো মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্য রায়তু ভরসা স্কিম চালু করেছে। এবার আমরা অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি, তাহলে বর্তমান তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে রয়েছেন? রেভান্ত রেড্ডি। তিনি রায়তু ভরসা স্কিম চালু করার ঘোষণাটি করেছেন। রায়তু ভরসার অধীনে 15,000 টাকার একর বার্ষিক সহায়তা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতি একরে 15,000 টাকা বার্ষিক সহায়তা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই স্কিমের আওতায়। সরকার 20,616 কোটি টাকার ফসল ঋণ মকুব করেছে, যা 25.35 অর্থাৎ 25.35 লক্ষ কৃষক উপকৃত হবে এই স্কিমের আওতায়। এবার আমরা দেখে নেব আজকে 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন হলো, রাতাপানি অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করে কোন রাজ্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে? অপশান এ ছত্তিশগড়, অপশান বি রাজস্থান, অপশান সি হলো কর্ণাটক, অপশান ডি হলো মধ্যপ্রদেশ।
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মধ্যপ্রদেশ। কালকেও আমরা এই টাইগার রিজার্ভ সম্পর্কিত একটি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম। যদি যারা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি দেখে থাকো তারা নিশ্চয়ই ওই প্রশ্নটি উত্তরটা জানো। এবার দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাতাপানি অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার আমরা অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। এটি মধ্যপ্রদেশের রায়সেন এবং সোহর জেলায় অবস্থিত। এটি মধ্যপ্রদেশের নবম বাঘ সংরক্ষণাগার হলো এই রাতাপানি অভয়ারণ্য। এর মূল এলাকা হলো 763.812 বর্গ কিলোমিটার। 2022 সালে আদমশুমারি অনুযায়ী মধ্যপ্রদেশে 785টি বাঘ রয়েছে। এবারে আমরা আরও কিছু তথ্য দেখে নেব মধ্যপ্রদেশে এই সম্পর্কিত। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার শিবপুরি জেলায় অবস্থিত মাধব জাতীয় উদ্যানকে বাঘ সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রশ্নটা আমরা গতকাল পড়েছিলাম। এবার দেখো মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভগুলি কী কী? কানহা টাইগার রিজার্ভ, বান্ধবগড় টাইগার রিজার্ভ, পেঞ্চ টাইগার রিজার্ভ, পান্না টাইগার রিজার্ভ, এছাড়া রয়েছে সাতপুরা টাইগার রিজার্ভ, সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভ, নৌরাদিহি টাইগার রিজার্ভ এবং মাধব টাইগার রিজার্ভ হলো মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভগুলি। যেহেতু মধ্যপ্রদেশের কথা এসে তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে মধ্যপ্রদেশ সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিই। কৈলাস মাকওয়ানা একজন 1988 ব্যাচের আইপিএস অফিসার যিনি মধ্যপ্রদেশের নতুন ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া দেখো মধ্যপ্রদেশ লাডলি বেহানা যোজনা শুরু করেছে। অর্থাৎ লাডলি বেহানা যোজনা তাহলে কোন রাজ্য সরকার শুরু করেছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে গোল্ড পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন আমরা দেখে নিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে। এবার দেখো আজকের 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেল সেতুটি কোন রাজ্যে নির্মিত হয়েছে? অপশান এ মেঘালয়, অপশান বি ত্রিপুরা, অপশান সি আসাম, অপশান ডি হলো তামিলনাড়ু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথম ভার্টিক্যাল লিফট রেল সেতু নির্মিত হয়েছে। ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেল সেতু নতুন পাম্বান সেতু, যা ভারতের মূল ভূখণ্ডকে রামেশ্বরম দ্বীপের সাথে সংযুক্ত করেছে। অর্থাৎ এই রেল সেতুটার নাম কি? পাম্বান রেল সেতু। এটি ভারতের ভূখণ্ডকে রামেশ্বরম দ্বীপের সাথে সংযুক্ত করেছে। একটি উল্লম্ব লিফট রেল সেতু হলো একটি সেতু যার মাঝের অংশটি উত্থাপিত হতে পারে। ঠিক আছে, এটি তামিলনাড়ুর মণ্ডপমকে রামেশ্বরমের সাথে সংযুক্ত করেছে এই রেল সেতু দ্বারা। এবার আরও কিছু তথ্য দেখে নাও, তার আগে ছবিতে দেখে নাও সেতুটি কোথায় ছিল। সেতুটি এখানে যুক্ত থাকবে, কিন্তু যখন জাহাজ চলাচল করবে তখন সেতুটি উল্লম্বভাবে উপরের দিকে উঠে যাবে। এটি হচ্ছে এই ভার্টিক্যাল লিফট রেল সেতু। এটি রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ RVNL দ্বারা নির্মিত হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য কত? এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 2.07 কিলোমিটার। প্রায় 550 কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মিত করা হয়েছে। এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রথম 2019 সালের নভেম্বর মাসে এই সেতুটির নির্মাণ শুরু হয়েছিল। এবার দেখে নাও আজকের 6 নম্বর প্রশ্ন। ভারতের কোন কোম্পানি একটি অ্যাপের মাধ্যমে দেশে প্রথম জল পরিবহন পরিষেবা শুরু করেছে? অপশান এ রিভিগো, অপশান বি কুলি, অপশান সি ব্ল্যাক বাক, অপশান ডি হলো উবার। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উবার। ভারতের উবার কোম্পানি একটি অ্যাপের মাধ্যমে দেশে প্রথম জল পরিবহন পরিষেবা শুরু করেছে। জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরে অবস্থিত ডাল লেকে শিকারার জন্য বুকিং দিয়ে উবার ভারতে প্রথম জল পরিবহন পরিষেবা চালু করেছে। শিকাররা একটি ভাসমান বাড়ি বা হাউস বোট, অর্থাৎ এই শিকারা হলো একটি ভাসমান বাড়ি বা হাউস বোট। শ্রীনগরে চালু করা পরিষেবাটি এশিয়ার উবার কোম্পানি দ্বারা চালু করা এই ধরনের প্রথম পরিষেবা। যেহেতু এটা এই ধরনের প্রথম পরিষেবা, তার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবার যেহেতু এখানে ডাল লেকের কথা আসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে ডাল লেক সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নিই। প্রথমে দেখো এই ডাল লেক, এটি জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি লেক হলো ডাল লেক। এটি উলার লেকের পরে জম্মু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো ডাল লেকটি। ডাল লেক কাশ্মীরের মুকুট রত্ন নামেও পরিচিত। হ্রদের তীরে এই ডাল হ্রদের তীরের দৈর্ঘ্য কত? 15.5 কিমি হলো ডাল হ্রদের তীরের দৈর্ঘ্য। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি হলো 3রা ডিসেম্বর 2024 ভারত সরকারের প্রবেশযোগ্য ভারত অভিযানের কত বছর পূর্ণ হয়েছে? অপশান এ 8 বছর, অপশান বি 10 বছর, অপশান সি হলো 5 বছর, অপশান ডি হলো 9 বছর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 9 বছর। ঠিক আছে, অপশান ডি 9 বছর হবে সঠিক উত্তর। এবার দেখো অ্যাডিশনাল ইনফরমেশনে এই সম্পর্কিত কিছু তথ্য। প্রবেশযোগ্য ভারত অভিযান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম 3রা ডিসেম্বর 2024 9 বছর পূর্ণ করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে 3রা ডিসেম্বর 2015 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সুগম্য ভারত অভিযান চালু করা হয়েছিল। ঠিক আছে,
আরও কিছু তথ্য দেখে নাও এই সম্পর্কিত। সুগম্য ভারত অভিযানের লক্ষ্য ভারত জুড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সর্বজনীন অ্যাক্সেস যোগ্যতা অর্জন করা। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস প্রতি বছর ৩রা ডিসেম্বর পালিত হয়ে থাকে। যদি পরীক্ষা আসে যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস প্রতি বছর কবে পালিত হয়, ৩রা ডিসেম্বর হয়ে যাবে সঠিক উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সকল বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।